আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প পরেশ ভট্টাচার্যের লেখা বন্ধু। তখন দুপুর। বন বিভাগের বাংলো থেকে বেরিয়ে পড়লাম একা। সঙ্গে কেউ থাকুক এটা আমার ইচ্ছে নয়। একা একা ঘুরে শাল মহুয়ার বনে দোলন নদীর পায়ে হেঁটে পেরিয়ে যাব এটাই ইচ্ছে। যেখানে রয়েছে জীর্ণ একটা প্রাচীন মন্দির। এখানে এসে ফরেস্ট অফিসার গিরিজা বিশ্বাসের কাছে শুনেছি সেই মন্দিরের কথা। বাংলো থেকে বেরিয়েছি বেলা 1টায়। কাউকে কিছু না জানিয়ে একাই চলেছি জঙ্গলের রাজ্যে। যদিও এখন দুপুর, কিন্তু অরণ্যের অন্দরমহলে কেমন যেন অন্ধকার জড়ানো। ঘন ছায়ার অন্ধকার। বন এখানে এত নিবিড় যে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না। তবে রৌদ্ররেখা মাঝে মাঝে এসে পৌঁছচ্ছে। চলেছি অরণ্যের গভীরে। পিয়া শাল, শাল মহুয়া ছাড়াও আরও কত রকমের লতাগুল্ম, ঝোপঝাড়। কোথাও দেখছি গাছে লতায় গুল্মে ফুল ফুটে আছে, নাম না জানা ফুল। ফুলের মেলায় রং বেরঙের প্রজাপতিরা চপল ছন্দে ঘুরছে। কোথাও দেখছি ক্লান্ত পাখিরা দল বেঁধে গাছের ডালে বসে আছে। আবার কোথাও শুনছি পাখির কলকাকলি। আপন মনে চলেছি অরণ্যের গভীরে। এক জায়গায় একটি খরগোশ শিশু চোখে পড়ল। আমাকে দেখেই চকিতে সে আড়ালে চলে গেল। বেলা 3টে বেজে গেছে। কার্তিক মাসের বেলা। আর ঘণ্টা 2 বাদেই সূর্য অস্ত যাবে। তবে সন্ধে হলেও চিন্তা নেই, চাঁদ উঠবে। আর 2 দিন বাদেই কোজাগরী পূর্ণিমা। জ্যোৎস্না ধোয়া রাতে বনের মধ্যে বেড়ানোর আলাদাই একটা আনন্দ আছে। সংকীর্ণ নদী, কাছের মতো স্বচ্ছ জল। নামটাও ভারী মিষ্টি, দোলন। দোলনের জলে নামতেই ফুলের একটা মিষ্টি গন্ধ পেলাম। কাছেই একটা ছোট্ট গাছে থোকা থোকা সাদা ফুল ফুটে আছে। দোলনের জল সামান্যই, হাঁটুও ডোবে না। সহজেই পেরিয়ে এলাম। সামনেই বেশ বড় টিলা পাহাড়, কসার জঙ্গল। জঙ্গলের মধ্যে ঢুকতেই এক ঝলক ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। হঠাৎ করে শরীরটা কেমন যেন শিউরে উঠল। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস কোত্থেকে যেন উড়ে এলো। কিছুটা বিস্ময় আমার মনের মধ্যে। পায়ে পায়ে টিলার ওপরের দিকে উঠছি। জঙ্গলে ক্রমশ গভীর হচ্ছে। কে যেন চাপা নিঃশ্বাস ফেলল আমার পেছনে। আমার মনের মধ্যে শিহরণ জাগল। যখন ফিরে তাকাই দেখি কোথায় কে, অথচ স্পষ্ট শুনেছি নিঃশ্বাসের শব্দ। ঠিক এই মুহূর্তে গাছের ফাঁক দিয়ে আকাশে চোখে পড়ল কালো ঘন মেঘ। মনে মনে ভাবলাম, যদি বৃষ্টি নামে, যদি ঝড় ওঠে। বর্ষার ঢল নামলে দোলন তো ফুলে ফেঁপে উঠবে। আচমকাই বুক চাপা দুঃস্বপ্নের মতো একটা ভয় আমাকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবছি, এই জঙ্গলমহল থেকে বাংলোয় ফিরব কী করে। কথাটা ভাবতেই যেটুকু সময়, ঠিক তারপরই আবার সেই নিঃশ্বাসের শব্দ। এবার আগের চেয়ে আরোই যেন স্পষ্ট, কিন্তু চোখে কিছু পড়ল না। পা বাড়াতেই আবার ঠান্ডা বাতাসের স্পর্শ। শরীরটা শিউরে উঠল। এদিকে সারা আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে। থমথম করছে বনভূমি। এতটুকু বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, একটা গুমোট ভাব। চিন্তা করছি, যদি বৃষ্টি হয় আশ্রয় নেব কোথায়। হঠাৎ একটা খসখস শব্দ কানে এলো। গাটা আমার আবার ছমছম করে উঠল। ভয়চকিত দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখলাম একটি মিশমিশে কালো বনবিড়াল। আধা অন্ধকারে বিড়ালের চোখ দুটো যেন জ্বলছে।
পোড়ো মন্দিরে ততক্ষণে পৌঁছতে পারলেও হয়তো আশ্রয় নেওয়া যাবে, এটাই ভাবছি। কিন্তু মনে ভাবছি মন্দিরই বা কোথায়। হঠাৎ কানে এলো শোষো শব্দ, যেন হাজার দৈত্য ছুটে আসছে। দেখলাম দৈত্য নয়, ঝড় আসছে। এর মধ্যেই আবার সেই চাপা নিঃশ্বাসের শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট। এদিকে বনভূমি আলোড়িত করে ছুটে এলো ঝড়, দুরন্ত ঝড়। সেই সঙ্গে আকাশ ভেঙে নামলো বৃষ্টি। ধারাবর্ষণের মধ্যে মেঘও ডাকলো, বিদ্যুৎও চমকালো। ঝড়, বৃষ্টি, মেঘগর্জন আর বিদ্যুতের ঝলকানি, অরণ্য রাজ্যে চলছে প্রলয়ের তাণ্ডব। আমি তখন দিশেহারা, বুঝতে পারছি না কি করব। যদি মন্দিরটা দেখতে পেতাম, আর কিছু না হোক হয়তো বৃষ্টিতে ভিজতে হতো না। ঠিক সেই সময়ে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। ঝলসে উঠল চারিদিকের পরিবেশ। আর এই মুহূর্তে ঘন বিদ্যুতের আলোয় চোখের সামনে ভেসে উঠল একজন মানুষের ছায়ামূর্তি। তারপরই শুনতে পেলাম স্পষ্ট কণ্ঠস্বর। কেউ যেন বলছে, এই যে এদিকে, ভয় নেই, এদিকে চলে আসুন। এই গভীর জঙ্গলের মধ্যে দুর্যোগ মাথায় নিয়ে কে আমায় ডাকছে? হঠাৎ যখন ভাবছি, শুনলাম আবার সেই কণ্ঠস্বর, ভয় নেই তো, আসুন বলছি, তাড়াতাড়ি আসুন, পা চালান। বিদ্যুতের আলোয় মূর্তিটা আবার স্পষ্ট হলো। মনকে বোঝাতে চাইলাম, নিশ্চয়ই আমার মতো কেউ, হয় কাছাকাছি কোথাও থাকে কিংবা বেড়াতে এসেছে। আরে আসুন, আমাকে লক্ষ্য করে এগিয়ে আসুন। আবার সেই একই কণ্ঠস্বর। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে মানুষটা। আবার যে মুহূর্তে অন্ধকার ঘিরে ধরছে, তখন তার সাদা পোশাকটা দেখতে পাচ্ছি। দেখছি মানুষটি বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে আমার আগে আগে চলছে। ততক্ষণে বড় টিলার ওপর উঠে এসেছি। বিদ্যুতের আলোয় চোখের সামনে স্পষ্ট হলো জীর্ণ একটা মন্দির। লোকটা মন্দিরের দরজার কাছে দাঁড়ালো, তারপর বলল, সাবধানে আসবেন, সিঁড়িটা ভাঙা। এই প্রথম আমার মুখ থেকে কথা বেরোলো। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আলো নেই এখানে? উত্তর আসলো, না। তারপরই মানুষটা মন্দিরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ার্থ কণ্ঠেই জিজ্ঞাসা করলাম, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? উত্তর আসলো, ভয় পাবেন না, আপনার কাছাকাছি আছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সর্বাঙ্গ যেন পাথর হয়ে গেল। সিঁড়ির মুখে এসেও পা বাড়াতে পারছি না, মনে হচ্ছে আমার কোনো শক্তিই নেই। আবার শুনলাম সেই কণ্ঠস্বর। সে বলছে, আরে কি হলো, চলে আসুন, কথা শুনতে পাচ্ছেন না? আমি ভয়ে স্তব্ধ। জিজ্ঞেস করলাম, আপনি কে? উত্তর আসলো, আপনার মতনই একজন। তারপরই শুনলাম হাসির শব্দ। তারপর আবার কথা। সে বলল, ধরে নিন আপনারই বন্ধু। আমি খানিকটা অবাক হয়ে বললাম, বন্ধু? উত্তর আসলো, কেন হতে পারি না? দেখুন না আপনার সঙ্গে কত মিল। আপনিও একা একা জঙ্গলে এসেছেন, আমিও তাই। এখানে হঠাৎ দেখাও হয়ে গেল আমাদের। আমি কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে আর দেখতে পাচ্ছি না। বললাম, আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি না কেন? উত্তর এলো, উঠে আসুন, সব দেখতে পাবেন।
আমি আর কথা না বাড়িয়ে সন্তর্পণে উঠে এলাম। মন্দিরের দরজা দিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। কতগুলো চামচিকে উঠতে লাগলো। বুকটা আমার ভয়ে কেঁপে উঠল। এই পরিবেশে নিজেকে ধাতস্থ করতে করতে শুনতে পেলাম সেই কণ্ঠস্বর। সে বলছে, ভয় পেয়েছেন তাই তো? ভয় নেই, আমি আপনাকে জঙ্গলে পথ দেখিয়ে বাংলোয় পৌঁছে দেব। কি এবার দেখতে পাচ্ছেন তো আমায়? আমি অন্ধকার হলেও দেখলাম মন্দিরের একটা দেওয়ালের গা ঘেঁষে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে হঠাৎ কথাও বলে উঠল, বলল, কি ভাবছেন? আমি বললাম, ভাবছি আপনি কে? উত্তর এলো, বললাম তো আপনার মতনই একজন। আবার সেই শান্ত মৃদু হাসির শব্দ, তারপর আবার সেই একই সুরে কথা। জানি জানি, আমার কথা শোনার পরেও আপনার মনে নানা সন্দেহ হচ্ছে তাই তো? কিন্তু কিসের সন্দেহ বলুন তো? কই, আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে না। জানেন, প্রায় 2 বছর হলো আমি এই পোড়ো মন্দিরে আছি। এর মধ্যে 2-4 জন মানুষের মুখ দেখিনি এমন নয়, কিন্তু মনের মতো মানুষ পাইনি। আজ আপনাকে পেয়ে মনে হলো আপনি সত্যিই বন্ধু। সেজন্যই আপনার সঙ্গে কথা বলছি। আর একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি কিছু মনে না করেন তাহলে বলি। আমি কি বলবো বুঝলাম না, কিন্তু মুখের থেকে বেরিয়ে আসলো, বলুন। সে বলল, আচ্ছা, আমার সম্পর্কে এই মুহূর্তে আপনি কি ভাবছেন বলুন তো? আমি কিন্তু ওনার উত্তরটা সহজভাবে দিতে পারছি না। আর এই মুহূর্তে আমার মনেও নানা প্রশ্নের ভিড়। 2 বছর ধরে এই বনের রাজ্যে পোড়ো মন্দিরে একজন মানুষের পক্ষে একা কি থাকা সম্ভব? পাগলেরও মনে আছে, তারাও নির্জনে থাকতে চায় না। তাছাড়া লোকটি তো পাগল নয়, স্বাভাবিক কথাবার্তা বলছে। তবে কি সে অশরীরী? কিন্তু শরীর তো দেখতে পাচ্ছি, ওই তো আমার চোখের সামনে দাঁড়িয়ে। তাছাড়া কথা বলছে, হাসছে। হঠাৎ করে শুনলাম আবার সেই কণ্ঠস্বর, বৃষ্টি কমে এসেছে, চিন্তা নেই, আপনাকে বাংলোয় পৌঁছে দেব, অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই সত্যিই বৃষ্টি থেমে গেল। বাইরের দিকে তাকালাম, আকাশ পরিষ্কার, ছেঁড়া মেঘ ভেসে ভেসে যাচ্ছে, চাঁদের মুখও দেখা যাচ্ছে। হঠাৎ চোখে পড়ল কুয়াশার শরীর নিয়ে লোকটা মন্দিরের বাইরে, প্রায় 10-12 হাত তফাতে। মনের মধ্যে তখন আমার নূতন এক ধাঁধা, লোকটা কখন এলো বাইরে, আর কোন পথ দিয়ে এলো? আবার শুনলাম সেই কণ্ঠস্বর, আসুন, অনেকটা পথ আপনাকে যেতে হবে। লোকটা যেন কথা শেষ করেই চলতে আরম্ভ করেছে। আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু দ্রুত পা চালিয়ে লোকটার কাছ অবধি আমি পৌঁছতে পারছি না। কিন্তু লোকটার গলা আমার কানে আসছে। হঠাৎ তিনি বললেন, চলুন, যেতে যেতে আপনাকে একটা গল্প শোনাই, সত্যি গল্প। আমি হাঁটছি আর ভাবছি, লোকটি আমার কাছাকাছি নয়, তবুও কথাগুলো তার স্পষ্ট, যেন আমার কাছেই দাঁড়িয়ে থেকে বলছে। হঠাৎ করেই লোকটা গল্প বলতে আরম্ভ করলো। জানেন, যে মন্দিরটা দেখলেন, ওই মন্দিরের অনেক পুরনো ইতিহাস আছে। মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিল সেটা নিয়ে নানা মত, তবে এটা প্রমাণিত 16 শতাব্দীতে মল্লভূমের রাজা বিজয়েন্দ্র গভীর জঙ্গলের মধ্যে মন্দিরটির ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। তিনি মন্দিরটার আমূল পরিবর্তন করে এবং সংস্কার করে দেবী চামুণ্ডার প্রতিষ্ঠা করেন। মন্দিরের দেবী ছিলেন জাগ্রতা। প্রতিদিন বলির রক্তে সিক্ত হতো দেবীর বেদী, নরবলিও হতো।
2 বছর আগে হঠাৎ, হ্যাঁ 2 বছরই হবে, কলকাতা থেকে পুরাতত্ত্বের তরুণ গবেষক সুবিমল মজুমদার এসেছিলেন এই মন্দির দেখতে, আর এসেছিলেন একা। তারপরেই হঠাৎ লোকটা চুপ করলো। ইতিমধ্যে আকাশ আরও পরিষ্কার হয়েছে, জ্যোৎস্নায় এখন ঝলমল করছে বনদেশ। লোকটা আমার সামনেই হেঁটে চলেছে, আগে আগে, তাড়াতাড়ি পা চালিয়েও আমি যেন কিছুতেই ব্যবধান কমাতে পারছি না। আমি ব্যগ্রভাবে বললাম, এই যে শুনুন। লোকটি কিন্তু আমার কথায় ফিরেও তাকালো না, শুধু বললে, বলুন কি বলবেন। আমি বললাম, সুবিমলের কি হলো বললেন না তো? লোকটি বলল, বলছি, গল্প এখনো শেষ হয়নি। তারপরে তিনি আবার বলতে আরম্ভ করলেন, জানেন এই পোড়ো মন্দির তাকে অভিভূত করেছিল। মন্দিরটা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কয়েকটা ছবিও তোলে। তখন শেষ বিকেল, সুবিমল চুপচাপ বসেছিল মন্দির চত্বরে। সেই সময়ে মন্দিরে আসে 4জন দেহাতি মানুষ, তাদের চোখে মুখে যেন হিংস্র বন্যতা। সুবিমলকে দেখে সেই 4জন দেহাতি ভাষায় নিজেদের মধ্যে কিছু বলাবলি করে, তারপর ঝাঁপিয়ে পড়ে সুবিমলের ওপর। তার ঘড়ি, ক্যামেরা, আংটি, টাকা কড়ি সব কেড়ে নেয়। এতটুকু বলে লোকটা চুপ করল। আমি বললাম, তারপর? লোকগুলো সুবিমলকে ছেড়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি যেন হয়, তারা আবার ফিরে দাঁড়ায়। সুবিমল কিছু একটা বুঝতে পারে, সে পালাবার চেষ্টা করে কিন্তু পারে না। লোকগুলো সুবিমলকে মেরে ফেলে। আমি বললাম, তারপর? আবার শোনা গেল সেই কণ্ঠস্বর, সে বলছে, তারপর আর কি, সুবিমলের মৃতদেহ তারা ওই মন্দিরের মধ্যে, যেখানে পাথরের বেদির পাথরটা সরিয়ে তারই নিচে রাখল। সুবিমলের ঘড়ি, ক্যামেরা, আংটি, টাকা কড়ি সবই তারা নিয়েছিল। তার হাতে ছিল একটা সোনার তাবিজ, সেটা তারা দেখতে পায়নি, তাই নিতেও পারেনি। সেটি এখনও সুবিমলের হাতেই আছে। কথায় কথায় কখন যেন জঙ্গল পেরিয়ে এসেছি। এবারে লোকটা থমকে দাঁড়ালো, বলল, একটা অনুরোধ করব, রাখবেন? আমি বললাম, হ্যাঁ বলুন। সে বললে, সুবিমলের বাড়ির লোকজন আজও জানে না সুবিমল কোথায়। দয়া করে তার ঠিকানায় জানিয়ে দেবেন। এখানে জঙ্গলমহলে পোড়ো মন্দিরে তার দেহটা পাথর চাপা আছে। আমি বললাম, নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ জানিয়ে লোকটা আমার দিকে এগিয়ে আসলো, আমার সঙ্গে করমর্দন করার জন্য। আমি আঁতকে উঠলাম। বাপরে, কি ঠান্ডা হাত! মনে মনে ভাবলাম, এটা কি জীবন্ত মানুষের হাত? আমার শরীরে তখন বিদ্যুৎ শিহরণ করছে। বললাম, আপনি কি সুবিমল মজুমদার? হঠাৎ করেই দেখলাম লোকটা জ্যোৎস্নার সঙ্গে মিলিয়ে গেল। আমি এদিক ওদিক ফিরে চাই, কিন্তু কোথাও কেউ নেই। একটা বিস্ময় আমাকে তাড়া করে নিয়ে এলো বন বিভাগের বাংলোয় ফিরে দেখি আমার জন্য সবাই চিন্তিত। ওর সঙ্গে অনেক কথা হলো, কিন্তু সেই রহস্যময় ঘটনার কথা কাউকেই বললাম না। রাতের খাওয়া দাওয়া চুকিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম আলো নিভিয়ে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ভাবছি সেই রহস্যময় মানুষটার কথা। মাথার দিকে জানলাটা খোলা, এক ঝলক জ্যোৎস্না খোলা জানলা দিয়ে মেঝেই আছড়ে পড়ছে। হঠাৎ একটু তন্দ্রা ভাব এসেছিল আমার। হঠাৎ একটা চাপা নিঃশ্বাসের শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। ফিরে দেখি খোলা জানলার ধারে সেই রহস্যময় মূর্তি। আমি ধর্মর করে উঠে বললাম, আপনি? সে বলল, হ্যাঁ, একটা অনুরোধ করতে এসেছি বন্ধু। আমি বললাম, বলুন। সে বললে, সুবিমলের বাড়ির লোক যখন আসবে, আমার ইচ্ছে আপনিও সঙ্গে আসবেন।
আমি বললাম, ঠিক আছে, তাই হবে, কিন্তু আপনাকে কোথায় পাবো? সে বললে, কেন, ওই মন্দিরের কাছাকাছি। আমি বললাম, ঠিক আছে। তারপরেই সে চলে গেল। জানলার কাছ থেকে আস্তে আস্তে সরে গেল সেই রহস্যময় লোকটা। দেখলাম চাঁদের আলোয় পথ চলতে চলতে জ্যোৎস্নার সঙ্গে কখন যেন সে মিলিয়ে যাচ্ছে। তবুও খোলা জানলা দিয়ে তাকিয়ে রইলাম অনেকটা সময়। তারপর জানি না কখন যে ঘুমিয়ে পড়েছি। দিন সাতেক পর আমি আবার এসেছি খয়ের বনির জঙ্গলে। এবার একা নই, সঙ্গে সুবিমলের দুই দাদা, স্থানীয় থানার ওসি, এসেছেন দুজন সশস্ত্র পুলিশ। পোড়ো মন্দিরের মাঝখানে একটা পাথরের চাই সরাতে কম বেগ পেতে হলো না আমাদের। পাথর অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা নরকঙ্কাল গহ্বরে শায়িত। কঙ্কালের বাহুমূলে একটা সোনার তাবিজ, তাতে সুবিমলের নামটা একবারে স্পষ্ট। কঙ্কালের পায়ে একটি শীর্ণ জুতো। কঙ্কাল জড়িয়ে সুবিমলের দুই দাদা কান্নায় ভেঙে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এলাম মন্দিরের বাইরে। নির্জনে দাঁড়িয়ে আছি, আবার সেই ঠান্ডা বাতাসের স্পর্শ, তারপর চাপা নিঃশ্বাসের শব্দ, সেই সঙ্গে চুপিস্বরে কথা, বন্ধু, আমি সুবিমল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।